কথা হচ্ছে 2002 এর এসআইআরটা 2 বছর ধরে হয়েছিল, সময় নিয়ে হয়েছিল। আর তার আগে 2001 এ আদমশুমারি হয়েছিল। ছোটবেলা থেকে আমরা প্রত্যেকে জেনারেল নলেজে পড়ে এসেছিলাম, প্রত্যেকে ক বছর পর পর আদমশুমারি হয়, 10 বছর পর পর। 2001 হয়েছে, আবার কবে হবে? 2011-তে। 11-তে পড়তাম, আবার কবে হবে? 2021-এ। 2021-এ কেন্দ্রীয় সরকার কি আদমশুমারি করাতে পেরেছে? পারেনি। আজকে 2025, সেন্সাস হয়নি। কেন হয়নি? চাইলেই করাতে পারতো, সেন্সাস করে এসআইআর করতে পারতো। কেন করেনি? কারণ সেন্সাস যদি করায় তাহলে এই যে মুসলমান জুজু, রোহিঙ্গা জুজু, এগুলো দেখাতে পারবে না। এই যে বিজেপি নেতারা টিভিতে এসে বলে না 27% ছিল, এখন তো 40% হয়ে গেছে। ওদেরকে কানে কানে খবর দিয়ে যে আমি জানি না, তো বাবা সেন্সাসটা করাও, বার করুক, সবাই জানতে পারুক। সেন্সাস করে 2001-এ 2002-তে এসআইআর ঢুকেছিল গোটা দেশ। এইবার কোনো সেন্সাস আমাদের হাতে নেই। 2 বছরের টাইম পিরিয়ডটা কমে এলো 2 মাসে। কি তাড়াহুড়ো ছিল? লোকসভা নির্বাচনের আগে করেননি কেন? 2024-এ লোকসভার আগে গোটা দেশে একবার করতে পারতেন, কেন করেননি? 24-এ হারার পর কেন গোপন সমীক্ষা চালালেন? গোপন সমীক্ষা চালিয়ে কেন জানার চেষ্টা করলেন কোন জাতি কোন ধর্মের লোক ভোট দেয় না? আর তারপরে সেই বরাতটা দিলেন ইলেকশন কমিশনকে যে এই জাত, এই ভাষা, এই ধর্মের লোক আমায় ভোট দেয় না, এসআইআর করো, এদের নামটা কাটো। সেটাই বিহারে করেছেন, সেটাই আনঅফিসিয়ালি মহারাষ্ট্রে করেছেন। কিন্তু বিহারে কেটে বাদ দিয়েছেন, বাংলায় কেটে বাদ দিয়েছেন, মহারাষ্ট্রে ইনক্লুশন করেছেন। 4.5 বছরে 50 লাখ ভোটার বেড়েছিল, 6 মাসে আরো 50 লাখ বাড়িয়ে দিচ্ছেন আপনারা। এত ম্যাজিক জানেন। ইউজুয়ালি আমি দেবাংশুকে কোনোদিন সাপোর্ট করিওনি। দেবাংশুকে সবাই বেদাংশু বলতো। দেবাংশু এর আগে অনেক ভুলভাল কথাবার্তা বলেছে, যেগুলো মানে সাপোর্টিভ ছিলই না। ইনফ্যাক্ট দেবাংশু সব থেকে ইয়ংগেস্ট পলিটিক্যাল লিডার, যে 2024-এ অভিজিৎ গাঙ্গুলির অপোনেন্টে দাঁড়িয়েছিল সম্ভবত তমলুক থেকে। তো সেই দেবাংশু এই কিছুদিন আগে একটা টক শোতে এসে যে কথাগুলো বলে গেছে, সেটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কথাগুলো ভুল নয়। এসআইআর যেটা 2002-এ হয়েছে, তারপর এই 2021-এ এখনও পর্যন্ত সেন্সাস হলো না, এসআইআর হয়ে যাচ্ছে। এখানে কিন্তু হিসেবটা মিলছে না, মিলবে না, যে কত সংখ্যক জনসংখ্যা রয়েছে প্রত্যেকটা স্টেট ওয়াইজ, প্রভিন্স ওয়াইজ, আর সেখানে কত সংখ্যক লোকের নাম ভোটার লিস্টে থাকবে, যে রেশিওটা, এটা বোঝা যাবে না। সেখানে মেল ফিমেল রেশিওটাও বোঝা যাবে না। কজন বাইরে থেকে ঢুকছে তার যে মেল ফিমেল রেশিও, সেটাও বোঝা যাবে না। সেন্সাস কিন্তু একটা ইম্পর্টেন্ট প্যারামিটার, যেখানে তার আর্থসামাজিক পুরো ব্যবস্থাটাকে তুলে ধরা হয় এবং তার সাথে ভোটার লিস্টের সাথে কম্প্যারিজন বা ট্যালিটা করা যায়। তো এটা ভুল নয় যে দেবাংশু যে কথাটা বলেছে, এটা একেবারেই গ্রহণযোগ্য যে কেন সেন্সাস হলো না। আর তার সাথে অবশ্যই এটা ইম্পর্টেন্ট বিষয় যে এখানে এত বছর ধরে যেটা করলো না, সেটা হচ্ছে যে এই যে প্রপার ধরা যাক যা যা এখনও পর্যন্ত কাণ্ডগুলো চলছে, সেগুলো প্রপারভাবে কোনোটাই কোনো কাজটাই করেনি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট। এরা একে অপরকে শুধু দোষারোপই করে যায়। আধার কার্ড যদিও কে দেয়? ভারত সরকার। বিজেপি বলছে তৃণমূল ভুয়ো ভোটার কার্ড বানিয়ে দেয়। ভোটার কার্ড কে দেয়? ইলেকশন কমিশন। বিজেপি বলছে তৃণমূল বর্ডার থেকে লোক ঢোকায়। বর্ডার পাহারায় কে আছে? কেন্দ্রের বিএসএফ। তাহলে কেন্দ্রের বিএসএফ বর্ডার পাহারায়, তৃণমূল সেটা ভেঙে দিচ্ছে। নির্বাচন কমিশন ভোটার কার্ড দিচ্ছে, তৃণমূল সেটা ভেঙে দিচ্ছে। ভারত সরকার আধার কার্ড দিচ্ছে, তৃণমূল সেটা ভেঙে দিচ্ছে। আর নরেন্দ্র মোদী রিজাইন করে কালকে মমতা ব্যানার্জিকে প্রাইম মিনিস্টার করে দিন। আপনাদের সত্যই ভেঙে দিচ্ছেন, এত ক্ষমতাও না। আপনাদের আধার কার্ড ভেঙে দিচ্ছে, ভোটার কার্ড ভেঙে দিচ্ছে, বর্ডার ভেঙে দিচ্ছে, যাই হচ্ছে বলছেন তৃণমূল করছে। তিনটেই আপনারা নিয়ে বসে আছে কেন? বিজেপি মাঝে মধ্যে বলে বর্ডারে ফেন্সিং তোলার জন্য নাকি তৃণমূল সরকার জমি দেয় না, আরেকটা মিথ্যা কথা। আর শুভেন্দু অধিকারীর মতো একটা বিরাট বড় মিথ্যাবাদী আমরা পেয়েছি বিরোধী দলনেতা হিসেবে। আরে বর্ডারে ফেন্সিং এর জমি নিয়ে আসাম সরকারের কাছে কেন্দ্রীয় সরকার ল্যান্ড চেয়েছিল, আসামে বিজেপির গভর্নমেন্ট দিতে পারেনি। চিঠি লিখে কি বলেছে জানেন সেন্ট্রাল গভর্নমেন্টকে? বলেছে ল্যান্ড দেওয়ার জন্য আপনারা যে বর্ডারটা টেনেছেন, যে বাউন্ডারি ড্র করেছেন, সেই অনুযায়ী যদি ফেন্সিং করতে হয় তাহলে আসামের প্রচুর গ্রাম বাংলাদেশে চলে যাবে পার্মানেন্টলি। সেটা সলিউশন করুন, বর্ডারের লাইনটা চেঞ্জ করুন, তাহলে আমরা জমি দিতে পারবো। আসামের বিজেপি গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টকে বলেছে। কেসটা পশ্চিমবঙ্গ তাই এমন ম্যাপিং এ ওরা বর্ডার করতে চাইছে, যে ম্যাপিং এ করলে বাংলার বহু জমি বাংলাদেশে চলে যাবে। বিজেপি বলে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চাইছে। না দাদা, নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের মাটি বাংলাদেশে তুলে দিতে চাইছে, সেই কারণে ওইভাবে বর্ডার করতে চাইছে। আমরা বলেছি বর্ডার ডিসপিউটটাকে সলিউশন করুন, তারপরে জমি দিতে আমাদের কোনো অসুবিধা নেই। আসামে হেমন্ত বিশ্ব শর্মা গভর্নমেন্ট যা বলেছে আমরাও তাই বলেছি, কিন্তু বিজেপি ওটা বলছে না, এটা বলছে। এই একটা মিথ্যাচার। এটা তো অস্বীকার করার জায়গা নেই যে ইলেকশন কমিশনের এপিক কার্ড বলুন, আধার কার্ড বলুন, যত কার্ড এখন পর্যন্ত ইস্যু হয়েছে, প্যান কার্ড বলুন, সেগুলো তো সবই সেন্ট্রাল গভর্নমেন্টের কার্ড। ভারত সরকার মানে অনুমোদিত যে সমস্ত পরিচয়পত্র হয়, সেগুলো সব সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়। স্টেট গভর্নমেন্ট কোনো কার্ড দেয় না কিন্তু। তাহলে সেখানে আধার কার্ড বা ভোটার কার্ড কী করে হয়ে যাচ্ছে? বিএসএফ যদি দেশের এই বর্ডারগুলো দেখাশোনা করে, তাহলে সেখানে গরু চোরের মতো কাণ্ডগুলোই বা কেন হবে? গরু পাচার কেন হবে? এবং তার সাথে মাইগ্রেশনগুলো কীভাবে হবে? যে বাংলাদেশ রোহিঙ্গা প্রচুর মানুষ এখানে ঢুকে পড়ছে, বিএসএফ কী করছে? এইগুলো তো যুক্তিযুক্ত কারণ। তাহলে সবসময় যে তৃণমূলকে দোষ দেওয়া হচ্ছে তা তো নয়, সেটা বললেই তো হয় না। মানে মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে তৃণমূল খারাপ, বিজেপিও কিন্তু খারাপ। বিজেপি অবভিয়াসলি দেশের প্রতিরক্ষার ব্যাপারে পাকিস্তানের সাথে যে যুদ্ধ বা অন্যান্য যে ইন্টারন্যাশনাল ম্যাটার্সগুলো দেখছে, সেটা ঠিক কথা, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু দেশেতে যে বলেছিল 15 লাখ অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হবে, বা বাদ বাকি যে সমস্ত কথাগুলো বলা হয়েছিল বছরে 2 কোটি চাকরি, সেগুলো তো হয়নি। এবং মুদ্রাস্ফীতি কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে। আমি মানছি গ্যাসের দাম যেটা বেশি, সেই টাকাটা অনেকটাই যায় আমাদের তেল কেনার জন্য, অনেকটাই যায় আমাদের প্রতিরক্ষা দপ্তরে জিনিসপত্র কেনার জন্য, যার জন্য আমাদের দেশকে সুরক্ষিত রাখা হয়েছে। কিন্তু দেশের এমপ্লয়মেন্টের হার এতটা খারাপ হয়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, সোনার দাম এতটা বাড়ছে। আজকে দেখুন তো বিয়েবাড়িগুলো পুরো ফাঁকা যাচ্ছে, খালি যাচ্ছে, যে কত কষ্ট করে মানুষকে বিয়েটা দিতে হচ্ছে। এইগুলো নিয়ে কারোর কিন্তু কোনো মাথা ব্যথা নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন এসআইআর এর মধ্যে আমরা নামছি, তখন 2 বছরের টাইমটা কমে 2 মাস। ইলেকশন কমিশন কি বললো? টেকনোলজির অ্যাডভান্সমেন্ট হয়েছে, তাই কোনো প্রবলেম হবে না। কি এমন টেকনোলজির অ্যাডভান্সমেন্ট? 35টা মানুষ মারা গেল, তার মধ্যে বহু সংখ্যক বিএলও রয়েছেন। বিএলও কারা? যারা ইলেকশনের কমিশনের হয়ে কাজটা করছেন। আরে বিএলও তো ইলেকশন কমিশনের পার্মানেন্ট এমপ্লয় নয়, তবুও সেই মানুষগুলো প্রাণপণ আপনাদের প্রেশার মাথায় নিয়ে কাজে নেমেছিল, কিন্তু আপনারা ন্যূনতম সহায়তা তাদের করতে পারলেন না। পশ্চিমবঙ্গে মারা যাচ্ছে, বিজেপি বলছে তৃণমূলের আতঙ্কে মারা যাচ্ছে।
আরে রাজস্থানে তো তৃণমূল নেই, গুজরাটে তো তৃণমূল নেই, ওখানে বিএলওরা কেন মারা গেলেন? এই উত্তর কি শুভেন্দুবাবুরা দেবেন? এই উত্তর বিজেপি প্রতিনিধিরা দেবেন? সর্বত্র মারা যাচ্ছেন কারণ 2 বছরের কাজের প্রেশার 2 মাসে দেওয়া হয়েছে। আপনার যারা বাড়ি তৈরি করছে বলেছে 2 বছর লাগবে বাড়ি তৈরি করতে, তাদেরকে যদি বলেন 2 মাসে বাড়ি তৈরি করতে হবে, তাহলে শ্রমিকগুলোকে কতগুলো ইট মাথায় তুলে 1 মিনিটে উপরে তুলতে হবে সেটা কল্পনা করে অঙ্কটা আপনি করুন। এই প্রত্যেকটা বিএলওর উপরে কি যাচ্ছে আপনারা কল্পনা করতে পারবেন। হয়তো আমার এই এই ভিডিও পরি- বক্তব্য শুনে অনেকে বলতে পারে যে আমি টিএমসিকে সাপোর্ট করছি, মেবি আমি দেবাংশুকে সাপোর্ট করছি, বাট এই কথাগুলোকে নিজেরা ভাবুন যে একটাও কি ইলজিক্যাল কথা বলেছে, অযৌক্তিক তো কিছু বলেনি, ভুল তো কিছু বলেনি। এটা তো ফ্যাক্ট যে মানুষকে একটার পর একটা বিভিন্ন লুপের মধ্য দিয়ে ফেলা হচ্ছে, কখনো এসআইআর, কখনো নোটবন্দি, এই ধরনের জিনিসপত্রের মধ্যে মানুষকে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট লুপের মধ্যে ফেলে রেখেছে। মাঝখান থেকে কিন্তু মানুষজন নিজেদের যে নেসেসিটি, নিজেদের জীবনযাত্রার যে মান বেড়ে যাচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসার উপায় বা কী করে একটু ভালো থাকা যায়, সেগুলো নিয়ে কিন্তু কোনো সরকারই ভাবছে না। ইনফ্যাক্ট এটা মানতেই হবে যে আমাদের স্টেট গভর্নমেন্ট বলুন, সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন, দুজনেই কিন্তু একই পর্যায়ে দাঁড়িয়ে আছে। এখানেও দুর্নীতি প্রচুর পরিমাণে হয়েছে, আজ অব্দি কোনো রকম কোনো কেসে সুরা হয়নি। সমস্ত মন্ত্রীরা জেলে গেল, 2 বছর 3 বছর জেল কাটার পর তারা আবার বিনা প্রমাণের অভাবে জেল থেকে বেরিয়ে আসছে। তার মানে সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সি তারাও কিন্তু প্রপার ইনভেস্টিগেশন করতে পারছে না। আলটিমেটলি আমরা কিন্তু জাস্ট উর্বাক হচ্ছি, লাখ লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরিগুলো যারা নিতে গেল তাদেরও চাকরিটা চলে গেল, সেখান থেকেও কিন্তু ওয়ে আউট কিছু বেরোলো না। শুধু সরকার ফর্ম হচ্ছে আর নেতা মন্ত্রীদের ব্যাংক ব্যালেন্স করছে। বিহারে ফাইনালি 45 লাখ লোকের নাম বাদ গেল। আমরা স্পষ্টভাবে বললাম যে 45 লাখের নাম বাদ গেছে, আপনারা বলেছিলেন রোহিঙ্গা অনুপ্রবেশকারী নাকি বিহারেও আছে। আমরা স্পষ্টভাবে বললাম একটা কাজ করুন, 45 লোকের নামের লিস্ট বার করুন। এত ট্রান্সপারেন্সি তো ইলেকশন কমিশন বলছেন উই আর ট্রান্সপারেন্ট, কাঁচের মতো, জলের মতো, আয়নার মতো। 45 লোকের নামের লিস্ট এখনো বার করতে পারলেন না কেন? কারণ ওই নামের লিস্ট প্রকাশ্যে এলেই বোঝা যাবে কতজন বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা বাদ করেছে। যোগেন্দ্র যাদবের একটা ইনস্টিটিউট আছে, তারা করে স্টাডি করে বলেছে যে বিহারে যে 45 লোকের নাম বাদ গেছে তার মধ্যে কটা রোহিঙ্গা পাওয়া গেছে জানেন? গেস করুন তো। বিহারে 45 লক্ষ লোকের মধ্যে 300টা রোহিঙ্গার নাম পাওয়া গেছে। 300টা, বুঝুন, 45 লাখের মধ্যে 300। এই 300টাকে খোঁজার জন্য বিহারের 12 কোটি লোককে রাস্তায় দাঁড় করিয়েছিল। মানে কি? একটা গ্রামে চোর ঢুকেছে, 500 জন গ্রামের মেম্বার, 2টো চোর, পুলিশ চোরকে ধরতে পারছে না, গোটা গ্রামে কেরোসিন তেল দিয়ে নেড়াপোড়া করে দিল।